আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আপনারা জানেন গতকালকে মাওশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্যার একটি কথা বলেছেন। যদিও তিনি বাস্তবমুখী অনেকগুলো কথা বলেছেন, সেগুলো আপনারা অনেকে জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে আমার মাধ্যমে আপনারা শুনেন। শিক্ষকদের আর্থিক সুবিধা নিশ্চিত করার জন্য পেনশন স্কিমটা খুব জরুরি বলে তিনি মন্তব্য করেছেন। একজন শিক্ষকের যে নিদারুণ কষ্ট, এগুলো তিনি হয়তো এখন পর্যন্ত উপলব্ধি করতে পারেননি। জাতীয় পেনশন স্কিমটা এটা বিশ্বে চলমান আছে, আমরা বিশ্বাস করি, কিন্তু বাংলাদেশে এর কার্যক্ষমতা বা গ্রহণযোগ্যতা এখন তৈরি হয়নি। একজন বাংলাদেশের শিক্ষক 12,750 টাকা উইথড্র করার পরে তাকে যদি আবার 2,000 টাকা পেনশন স্কিমের জন্য দিতে হয়, তখন থাকবে হলো 10,000 টাকা। এই 10,000 টাকা একজন শিক্ষক কি করে তার সংসার চালাবেন, সমাজে চলবেন, কি করে তিনি তার স্ত্রী সন্তানের কাছে একজন ভালো দায়িত্বশীল পুরুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, এখানে প্রশ্ন থেকে যায়। আপনাদের কাছে আরেকটা বিষয় শেয়ার করি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নত হওয়ার চেষ্টা করছে, কিন্তু শিক্ষকদের ব্যক্তিগত আর্থিক সুরক্ষা তৈরি হয়নি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, জাতীয় পেনশন স্কিম করার আগে শিক্ষকদের আর্থিক সুরক্ষা পেনশন স্কিমের মধ্যে করা দরকার। যদি শিক্ষকদের আর্থিক সুরক্ষা না করতে পারেন, এই জাতীয় পেনশন স্কিমে শিক্ষকদের অত আগ্রহ তৈরি হবে না। বাংলাদেশে অনেক কিছুই হয়, অনেক কিছুই মূলত ভেস্তে যায়, কারণ বিদেশিদেরকে আমরা ফলো করার চেষ্টা করি, কিন্তু বিদেশিরা যেই পরিমাণ এফোর্ট দেয় শিক্ষাক্ষেত্রে যেভাবে ব্যয় করে, সেইভাবে বাংলাদেশে আদৌ ব্যয় হয় না। আপনার ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে চান, কিন্তু আপনারা আদৌ কি জানেন যে ফিনল্যান্ডে একজন শিক্ষকের কত সুযোগ সুবিধা দিয়ে থাকেন সরকার? কিন্তু আমাদের দেশে কি ধরনের সুবিধা দিয়ে থাকে, এটা কিন্তু নানান প্রশ্ন থাকতে পারে। সুতরাং শিক্ষকদের আর্থিক সুরক্ষার জন্য যে কথা বলেছেন মাওশির মহাপরিচালক নেহাল আহমেদ স্যার, তাকে আমরা সাধুবাদ জানাই। তিনি বাস্তবে যে কথা বলছেন, তিনি যে কথাগুলো বলেছেন, এগুলো বাস্তবে হয় কিনা এটা প্রশ্ন থেকে যায়। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি, তিনি বলছেন যে অবসরের পর অবসর কল্যাণ সুবিধা পেতে যে শিক্ষকদের ভোগান্তি পেতে হয়, এই ভোগান্তি থেকে বাঁচতে মূলত এগুলো খুব দরকার। কিন্তু আপনারা দেখেন একজন শিক্ষক কি করে এটা কনফিডেন্স ফিরে পাবে। আপনারা দেখেন 6% থেকে 10% করেছেন কল্যাণমুখী কাজের জন্য। আদৌ কি শিক্ষকদের কোনো কল্যাণ হয় ওই 10%-এ? তাহলে কেন শিক্ষকদের 10% কল্যাণ কেটেছেন? কল্যাণের নামে অকল্যাণে কেন করছেন শিক্ষকদের? কেন আপনার 10% কেটে আপনারা শিক্ষকদের অবসর কল্যাণ সুবিধা ঠিকমতো দিতে পারেন না কেন? তাহলে আপনারা কিভাবে আপনাদের বিশ্বাস থাকবে? আপনাদের প্রতি কিভাবে শিক্ষকরা, বেসরকারি শিক্ষকরা আস্থা আনবে? অনেকগুলো কারণে বেসরকারি শিক্ষকরা আপনাদের প্রতি আস্থা আনতে পারে না। সুতরাং শিক্ষকদেরকে সুরক্ষা করাটা এই রাষ্ট্রের দায়িত্ব। যদি শিক্ষকদের প্রতি আপনারা অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করেন, তাদের প্রতি ব্যয় করেন, তাহলে রাষ্ট্র একদিন অনেক সফল হবে। এই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হবে, বঙ্গবন্ধু সোনার বাংলা কিন্তু গড়তে পারবে সবাই তখন। কিন্তু যারা শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত আছেন, সেই শিক্ষকদেরকে আর্থিক মুক্তি লাভ না করে যদি আপনারা শিক্ষা ব্যবস্থা প্রেশার ক্রিয়েট করেন বা আপনারা বিভিন্ন ধরনের ছলচাতুরি করেন, বিভিন্ন ধরনের ফন্দি আটেন, তাহলে কিন্তু সেই সোনার বাংলায় শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন হবে না। যে সকল স্যারেরা এখনও আর্থিক সুবিধা এখনও পায়নি বা পাচ্ছে না, তাদেরকে দ্রুতভাবে সবাইকে সকল শিক্ষকদেরকে আর্থিক সুরক্ষা দরকার। শিক্ষকদের বদলি প্রত্যাশা করেছে, বদলিটা থমকে গেছে, বদলিটা বন্ধ হয়ে গেছে। শিক্ষকদের শতভাগ বোনাস উৎসব ভাতার কোনো নাম নেই, গন্ধ নেই। শিক্ষকদের চিকিৎসা ভাতার গন্ধ নেই। চিকিৎসা ভাতা নিয়ে মাত্র 500 টাকা নিয়ে তারা চিকিৎসা ভাতার একটা ফর্দা তারা গ্রহণ করে। 1,000 টাকা বাড়ি ভাড়া তারা ফর্দ গ্রহণ করে। বাংলার এমন কোনো বাসা নেই, এমন কোনো দেশ নেই যেখানে 1,000 টাকা বাসা পাওয়া যায়। একজন শিক্ষক তার পরিবার পরিজন, স্ত্রী সন্তান নিয়ে থাকবে, বৃদ্ধ মা বাবা নিয়ে থাকবে। এই বাংলাদেশে অধিকাংশ শিক্ষকরাই এখন তার সন্তানের বাবা হয়েছেন, বৃদ্ধ মা বাবা তাদের কাছে আছেন।
তাহলে কি করে সম্ভব একজন শিক্ষক এত কম টাকায় তার দিনগুলো পার করা? সব কিছুর আগে শিক্ষকদের আর্থিক মুক্তিদানের জন্য সুরক্ষা স্কিম করা দরকার, তাদের নিয়ে ভাবা দরকার, তাদের কথা সংসদে বলা দরকার, তাদের কথা মানুষের কাছে বলে তাদেরকে মুক্তি দান করা দরকার।